তো আজকে আমাদের 2026 সালের WBPSC মিসলেনিয়াস পরীক্ষার প্রাচীন ভারতের ইতিহাসের 2 নম্বর ক্লাস এবং আজকের এই ক্লাসে আমরা প্রাচীন ভারতের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা হলো বৈদিক সভ্যতা। এই টপিকটা সম্পূর্ণ আলোচনা করব। আজকে আমরা প্রথমে এই টপিকটার গুরুত্বপূর্ণ যে থিওরি সেগুলো আলোচনা করব। তারপরে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করে নেব একই ক্লাসে। তাহলে আমাদের থিওরি প্লাস এমসিকিউ একটা ক্লাসের মাধ্যমে প্র্যাকটিস হয়ে যাবে। দেখো তোমরা এই যে ক্লাসটা এই ক্লাসের থিওরি ক্লাসটা দেখার পর তোমাদের কাছে যদি কোনো রকমের এমসিকিউর বই থাকে প্রিভিয়াস ইয়ারের বা নর্মাল যদি কোনো বই থাকে তোমরা সেই বই দেখে এই পার্টিকুলার যে টপিকটা রয়েছে বৈদিক সভ্যতা এই টপিকটার এমসিকিউ প্র্যাকটিস করে নেবে, তাহলে কিন্তু তোমাদের চ্যাপ্টারটা সম্পূর্ণ কভার হয়ে যাবে। আর এই চ্যাপ্টারটা দেখো একবার করার পরেও যে হয়ে যাবে সেটা বলছি না, তোমরা একবার করবে তারপর এমসিকিউ প্র্যাকটিস করবে এবং তার পাশাপাশি কিন্তু এই টপিকটাকে কিন্তু বারবার করে রিভিশন দেবে। রিভিশন না দিলে কিন্তু কোনো রকমের তোমরা সুবিধা পাবে না, তো রিভিশনটা কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে। পরিষ্কার? আর আজকের ক্লাসের পিডিএফটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। পিডিএফটা কী করে পাবে তার জন্য কিন্তু সম্পূর্ণ ক্লাসটা দেখো এবং তোমাদের প্রথমে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা। ঠিক আছে? আর আমাদের প্রথম ক্লাসটা দিয়েছিলাম হরপ্পা সভ্যতা, তো সেই ক্লাসটা দেখে আসো এবং আমাদের পলিটিটা কিন্তু আমরা পুরো শেষ করে দিয়েছিলাম, তো পলিটিটা অবশ্যই দেখে আসো। পলিটির ক্লাসের লিঙ্কগুলো তোমরা ডিসক্রিপশনে অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। ঠিক আছে? আর আমরা এই ক্লাসটা দেখো, এই ক্লাসটা আমি মিসলিনিয়াস তো লিখেছি, কিন্তু এই ক্লাসটা কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। সে মিসলিনিয়াস হোক বা ক্লার্কশিপ, তারপর আপকামিং যে WAP, KP আসছে সেগুলোর প্রত্যেকটা পরীক্ষার জন্যই কিন্তু এই ক্লাসগুলো গুরুত্বপূর্ণ। তো তোমরা কিন্তু যেই পরীক্ষা দাও না কেন তোমরা কিন্তু এই ক্লাসগুলো অবশ্যই ফলো করতে পারো। ওকে? তো বলে দিলাম আজকের ক্লাসের পিডিএফটা তোমরা বিনামূল্যে পাবে, তবে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো। তো বেশি কথা বাড়াচ্ছি না, সোজাসুজি কিন্তু আমরা চলে আসছি আমাদের টপিকে। আর যারা পঞ্চায়েতের পরীক্ষা দিচ্ছ অবশ্যই কিন্তু তোমাদের জন্য আমি জিকে ক্লাস করাচ্ছি, সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে আসো, তার লিঙ্কও তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। দেখো প্রথমে আসি আমাদের, এক সেকেন্ড, হ্যাঁ, প্রথমে হচ্ছে আমাদের বৈদিক সভ্যতার বেসিকটা দেখে নিতে হবে, মানে এটা সময়কাল কী আছে এইসব জিনিস। দেখো প্রথমে আছে সময়কাল। বৈদিক সভ্যতার সময়কাল যদি জিজ্ঞেস করে তাহলে হবে 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। অনেক সময় কিন্তু সময়কালটা দেওয়া হয়, তো সেক্ষেত্রে ভালো করে মনে রাখবে 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। এবার হচ্ছে আর্য। আর্য শব্দের অর্থ কি? আর্য শব্দের অর্থ হচ্ছে অভিজাত বা শ্রেষ্ঠ। এটি কিন্তু কোনো রকমের জাতিবাচক শব্দ নয়, এটি একটি ভাষাগত শব্দ। পরীক্ষায় কিন্তু অনেকবার কিন্তু এই প্রশ্নটা দেওয়া হয় যে বলল আর্য শব্দ কি একটি জাতিবাচক শব্দ না ভাষাগত, বা অন্য দুটো অপশান দিয়ে দেয়। এটা কিন্তু একটা ভাষাগত শব্দ বা ভাষাগত গোষ্ঠী, এটা মাথায় রাখবে। ঠিক আছে? সিন্ধু সভ্যতা যেমন ছিল নগরভিত্তিক, বৈদিক সভ্যতা ছিল কিন্তু সম্পূর্ণ বিপরীত, মানে গ্রাম ভিত্তিক, এটা মাথায় রাখবে। প্রধান জীবিকা কী ছিল এদের? প্রধান জীবিকা ছিল পশুপালন, এটা হচ্ছে ঋগ বৈদিক যুগে। তারপরে কিন্তু কৃষিকাজ হয় পরবর্তী বৈদিক যুগে। বৈদিক যুগের দুটো ভাগ আছে, আমি পরের স্লাইডে রেখেছি তাও বলে দিচ্ছি। একটা হচ্ছে আর্লি ভেদিক এজ, মানে হচ্ছে প্রথম যে বৈদিক যুগ হয় সেই বৈদিক যুগ সেটা, এবং পরবর্তী বৈদিক যুগ। এখানে কিন্তু প্রথম যে বৈদিক যুগ সেখানে কিন্তু পশুপালন প্রধান জীবিকা ছিল, এবং পরবর্তী যে বৈদিক যুগ সেখানে কিন্তু কৃষিকাজ প্রধান জীবিকা হয়। মানে দুটো পর্বে আলাদা আলাদা কিন্তু জীবিকা ছিল, তাই এটা কিন্তু মাথায় রাখবে। গরু সবচেয়ে কিন্তু মূল্যবান বস্তু ছিল বলতে পারো, এটা সবচেয়ে মূল্যবান সম্পত্তি। গরুকে বলা হতো অঘন্না, মানে কি যাকে কিন্তু বধ করা যোগ্য নয়। যুদ্ধের অপর নাম ছিল গাভিষ্ঠ, মানে গরু নিয়ে কিন্তু যে যুদ্ধ তাকে দিত গভিষ্ঠ, গরুর খোঁজ। ঠিক আছে? ঠিক আছে? তারপরে দেখো আর্যরা লোহার ব্যবহার জানতো। আমরা দেখেছিলাম যে হরপ্পার যুগে হরপ্পা যে বাসীরা তারা কিন্তু লোহার ব্যবহার জানতো না, কিন্তু আর্যরা লোহার ব্যবহার জানতো এবং তারা লোহাকে কি বলতো? শ্যামায়, সেটা মাথায় রাখবে, বা কৃষ্ণায় সেটাই বলতো। তামাকে তারা কি বলতো? লোহিতয়, সেগুলো কিন্তু মাথায় রাখবে। ওকে? এগুলো কিন্তু এই টার্মগুলো পরীক্ষায় দেয়। তো এগুলো দেখে নিলাম। এবার চলে এসে আমরা পরবর্তী দেখো। এবার আর্যরা যে আর্যদের যে আদি বাসস্থান, মানে তারা মূলত কোথা থেকে এসেছিল বা তাদের আদি বাসস্থান কোথায়, সেটা নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে। তো আমাদের জানতে হবে যে কোন ঐতিহাসিক বলেছেন যে কোথা থেকে তারা আসতে পারে বা তাদের আদি বাসস্থান কোথায় ছিল, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। ঠিক আছে? দেখো প্রথমেই হচ্ছে মধ্য এশিয়া থেকে এসেছিল, মানে তাদের আদি বাসস্থান ছিল মধ্য এশিয়াতে। এটা কে বলেছিলেন? এটা বলেছিল ম্যাক্স মুলার। এটা কিন্তু সবথেকে বেশি গ্রহণযোগ্য মত। ঠিক আছে? এটা মাথায় রাখবে যে ম্যাক্স মুলার বলেছিল। পরীক্ষা দিতে পারে যে মধ্য এশিয়াতে আর্যদের আদি বাসস্থান ছিল, এটা কে বলেছিল এই মতবাদের প্রবক্তাকে? তাহলে কিন্তু হবে ম্যাক্স মুলার। তারপরে আর্কটিক বা উত্তর মেরু অঞ্চল থেকে এসেছিল বা এদের আদি বাসস্থান ছিল, এটা কে বলেছিলেন? এটা বলেছিলেন বাল গঙ্গাধর তিলক।
যার বই ছিল কি দ্য আর্কটেক হোম ইন দ্য ভেলাস, এটা কিন্তু মানে এই বইটি তিনি বলেছিলেন। তিব্বত ছিল কে বলেছিল? স্বামী দয়ানন্দ সরস্বতী, তার বই হচ্ছে সত্যার্থ প্রকাশ। তার জার্মানি নেভিয়ারা তাদের বাসস্থান ছিল, এটা বলেছিলেন হার্ট ও পেনকা। হাঙ্গেরি এখানে এটা বলেছিলেন পি গাইলাস, এবং সপ্ত সিন্ধু অঞ্চল যেটা ভারতের নিজস্ব সেটাকে বলেছিল ডক্টর অবিনাশ চন্দ্র দাস এবং সম্পূর্ণানন্দ। ঠিক আছে, তো এই মতবাদগুলো মনে রাখবে যে তাদের আদি বাসস্থান কোথায় কোথায় ছিল এবং কোন ঐতিহাসিক কোনটা বলেছিল সেটা মাথায় রাখবে। আরেকটা এখানে পয়েন্ট আছে, 1400 খ্রিস্টপূর্বাব্দে বোগজাকই যে শিলালিপিটা ছিল সেখানে এক সেকেন্ড, হ্যাঁ এই যে থেকে বৈদিক দেবতা ইন্দ্র, বরুণ, মিত্র এবং নাসত্যের নাম পাওয়া যায়। এটি প্রমাণ করে যে আর্যরা ওই পথ দিয়ে ভারতে এসেছিল। তো এই যে শিলালিপিটা আছে এটা কিন্তু পরীক্ষায় দিতে পারে। ঠিক আছে, ওকে। তো এই মতবাদগুলো কিন্তু টেবিলটা ভালো করে মাথায় রাখবে, টেবিলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টেবিল, এটা কিন্তু পরীক্ষায় দিতে পারে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে বৈদিক যুগকে আমরা দুভাগে ভাগ করতে পারি, যেটা প্রথমে বললাম বৈদিক যুগকে আমরা মূলত দুভাগে ভাগ করতে পারি। কী কী ভাগ? প্রথম ভাগ হচ্ছে ঋগ বৈদিক যুগ বা আদি বৈদিক যুগ, মানে আর্লি ভেদিক এজ। এটা হচ্ছে 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, ভৌগোলিক অবস্থানটা দেখে নিই। আর্যরা প্রথমে সপ্ত সিন্ধু, মানে সিন্ধু নদ এবং তার যে 5টি উপনদী সেটাকে একসাথে সপ্ত সিন্ধু বলা হয়। তো এটা সরস্বতী নদীর বিধৌত অঞ্চলে মানে সপ্তসিন্ধু অঞ্চলে বসবাস করতো। এটা আর্লি ভেদিক এজে কিন্তু বলা হয়, মানে তাদের অবস্থান ছিল। সমাজ কী ছিল? সমাজ মূলত কিন্তু মাতৃতান্ত্রিক সিন্ধু সভ্যতার বিপরীত একটা ছিল কি পিতৃতান্ত্রিক। আমরা কি দেখেছিলাম যে সিন্ধু সভ্যতা আর মাতৃতান্ত্রিক সভ্যতা ছিল, কিন্তু এই যে বৈদিক যুগ এটা কিন্তু সম্পূর্ণ তার বিপরীত, মানে পিতৃতান্ত্রিক সভ্যতা ছিল, মানে সমাজ ছিল। পরিবার প্রধানকে বলা হতো গৃহপতি বা কুলপা। সমাজে নারীর স্থান খুব উঁচুতে ছিল। বাল্যবিবাহ বা সতীদাহ প্রথা ছিল না। নারীরা উপবয়ন এবং যজ্ঞে অংশ নিতে পারত। অপলা, লোপামুদ্রা, ঘোষা, বিশ্ববাড়া ছিলেন এই যুগের বিদুষী নারী। এই যে এই নামগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। ঠিক আছে, এই নামগুলো কিন্তু ভালো করে নোট করে নিতে হবে তোমাদের। ওকে, এবার জাতিভেদ প্রথা, জন্মগত কোনো কঠোর জাতিভেদ ছিল না, ধর্মের উপর ভিত্তি করে সমাজ বিভক্ত ছিল, মানে পেশাভিত্তিকভাবে কিন্তু বিভক্ত ছিল, এমনি কোনো জাতিভেদ প্রথা ছিল না। এটা হচ্ছে আর্লি ভেদিক এজের কথা হচ্ছে। এবার হচ্ছে লেটার ভেদিক এজ, মানে হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। এটা কত টাইম লাইনটা দেখতে হবে কিন্তু অবশ্যই, 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। ভৌগোলিক অবস্থান, আর্যরা লোহা আবিষ্কারের পর পূর্ব দিকে এগিয়ে যায় এবং গাঙ্গেয় উপত্যকা, কুরু, পাঞ্চাল, কৌশল, বিদেহ অঞ্চলে বসবাস স্থাপন করে। মানে তারা কিন্তু যে লেটার ভেদিক এজ, এখনই কিন্তু তারা এই লোহার ব্যবহার শিখেছিল। সমাজ, নারীরা মর্যাদা চরমভাবে হ্রাস পায়। মানে প্রথম দেখলাম যে আমরা আদি বৈদিক যুগে কিন্তু নারীদের অবস্থান অনেকটা উঁচু ছিল, কিন্তু পরবর্তী বৈদিক যুগ আস্তে আস্তে সেই নারীদের অবস্থানটা কিন্তু অনেকটাই হ্রাস পায়। যজ্ঞ এবং রাজনীতিতে নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ হয়। ঠিক আছে, বাল্যবিবাহ শুরু হয়। জাতিভেদ প্রথা, এই যুগে বর্ণপ্রথা বা জাতিভেদ প্রথা জন্মগত ও কঠোর হয়ে যায়। আমরা কিন্তু আদি বৈদিক যুগে দেখলাম সেটা কিন্তু তেমন জাতিভেদ প্রথা ছিল না, ততটা কঠোর ছিল না, কিন্তু লেটার বেদিকে যে আস্তে আস্তে কিন্তু সেটাকে আরও কঠোর হয়ে যায় এবং নারীদেরও কিন্তু যে সম্মান বা যে একটা বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে পারতো নারীরা সেটাও কিন্তু ধীরে ধীরে হ্রাস পায়। সমাজে স্পষ্ট 4টি বর্ণ ভাগ হয়: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। চতুরাশ্রম প্রথা, মানুষের জীবনকে 4টি ভাগে ভাগ করা হয়: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। ঠিক আছে, জাবাল উপনিষদে এই প্রথম এর কিন্তু উল্লেখ মেলে। এই যে চতুরাশ্রম প্রথা, এটা যদি বলে কোথায় এর প্রমাণ মেলে বা প্রথম এর উল্লেখ কোথায় মেলে, তাহলে কিন্তু হবে এই যে জাবাল উপনিষদ। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। আর 4টি স্টেজ কী কী? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। ওকে, তো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবার দেখি আমরা বিভিন্ন যে রাজনৈতিক সংগঠন ছিল, বৈদিক সভাগুলো ছিল, সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। ঠিক আছে, প্রথমে আমাদের দেখতে হবে যে কুল। কুল মানে কি? কুল হচ্ছে পরিবার। এই পরিবার মিলে কিন্তু তৈরি হতো গ্রাম, এবং কয়েকটা গ্রাম মিলে তৈরি হতো বিশ, এবং 20 মিলে তৈরি হতো জন বা রাষ্ট্র। ঠিক আছে, প্রথমে ধরো কুল, এই যে এটা হলো কুল। এবার কুল মিলে তৈরি হলো হচ্ছে গ্রাম। আবার এই যে গ্রামগুলো আছে, ধরো একটা গ্রাম, কুল মিলে গ্রাম। এবার এই যে গ্রামগুলো মিলে তৈরি হচ্ছে 20, আবার এই যে 20গুলো আছে এগুলো মিলে তৈরি হতো একটা রাষ্ট্র। তো এইভাবে কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমি সেভাবে দিয়েছি, এরকম পরপর কিন্তু মাথায় রাখতে হবে। গ্রামের প্রধানকে কী বলা হতো? গ্রামণী। 20-এর প্রধানকে বলা হতো বিশপতি। জনের প্রধানকে বলা হতো রাজন বা রাজা। তো এই যে প্রধান নামগুলো কিন্তু পরীক্ষায় দেয়, এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে রাজনৈতিক সভাসমূহ। রাজনৈতিক সভাসমূহ কী হচ্ছে? সভা, এটি ছিল প্রবীণ ও অভিজাত এবং জ্ঞানীদের সভা। ঋগ্বৈদিক যুগে নারীরা এতে অংশ নিতে পারতেন, তাদের কিন্তু সভাটি বলা হতো। মানে দেখো কী বলতো, ঋগ্বৈদিক যুগে যেটা বললাম যে প্রথম, মানে আদি বৈদিক যুগ যে ছিল, আদি বৈদিক যুগ, সেখানে কিন্তু এই যে সভা, এখানে কিন্তু নারীরা তো অংশ নিতে পারতো, কিন্তু পরবর্তীতে যখন পরবর্তী যুগ আসে সেখানে কিন্তু এই নারীরা কিন্তু এখানে অংশগ্রহণের যে অধিকার সেটা কিন্তু হারায়। সমিতি, এটা ছিল সাধারণ জনগণের জাতীয় সভা, এখানে রাজাকে নির্বাচন করা হতো। মানে সভাতে কী হতো? সভাতে মানে
শুধুমাত্র যে প্রবীণ, অভিজাত, জ্ঞানী তারা কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারত। কিন্তু সমিতিতে কিন্তু সাধারণ মানুষ মানে সবাই কিন্তু অংশগ্রহণ করতে পারত। বিধতা এখানে এটি আর্যদের সবচেয়ে প্রাচীন সভা, এখানে সামরিক ও ধর্মীয় আলোচনা হতো। এই যে সভা সমিতি এগুলো কিন্তু পরীক্ষায় দেয়, এগুলোকে মাথায় রাখবে। পরবর্তী বৈদিক যুগের পরিবর্তন কী হয়? পরবর্তী বৈদিক যুগে বিধতা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়, এটা কিন্তু পরীক্ষায় দেয়, এবং সভা ও সমিতির ক্ষমতা কমে যায়। নারীদের এই সভাগুলিতে প্রবেশাধিকার কেড়ে নেওয়া হয়, মানে নারীরা কিন্তু আর সভাতে অংশগ্রহণ করতে পারতো না। প্রথমে কিন্তু ঋগ্বৈদিক যুগে বা আদি বৈদিক যুগে পারত, পরে কিন্তু সেই অধিকারটা কিন্তু হ্রাস করা হয়। এক সেকেন্ড, রাজার পদটি বংশানুক্রমিক হয়ে ওঠে, এবং বংশানুক্রমিক মানে রাজার ছেলে রাজা, এই আর কি। এবং রাজা নিজেকে সম্রাট, একরাট, বিরাট উপাধিতে ভূষিত করতে থাকেন। এই যে টাইটেলগুলো আছে, এই টাইটেলগুলো কিন্তু ভালো করে দেখতে হবে আমাদের। ওকে, তাহলে বালিটা কি আছে? এই বলি না, এটা হচ্ছে বালি, ঠিক আছে? বালি, এটা মাথায় রাখবে, বালি। এটা যে আদি বৈদিক যুগে বালি ছিল স্বেচ্ছায় প্রদত্ত কর, কিন্তু পরবর্তী বৈদিক যুগে এটি বাধ্যতামূলক করে পরিণত হয়, ঠিক আছে? প্রথমে ছিল স্বেচ্ছায় কর, তারপরে কিন্তু সেটা বাধ্যতামূলক করে পরিণত হয়, ঠিক আছে? এগুলো কিন্তু দেখতে হবে, ঠিক আছে? চলে আসছি পরবর্তী, দেখো বেদ। সব থেকে গুরুত্বপূর্ণ বৈদিক যুগে কিন্তু এখান থেকে বেশি সব থেকে প্রশ্ন দেয়, তো এটা কিন্তু ভালো করে পড়তে হবে। ওকে, বেদ দেখো, বেদ শব্দের উৎপত্তি কোথা থেকে? বেদ শব্দের উৎপত্তি হচ্ছে সংস্কৃত শব্দ বিদ থেকে, যার অর্থ কি? যার অর্থ হচ্ছে জ্ঞান। পরীক্ষায় দেয় বেদ শব্দের অর্থ কি? বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। বেদকে কোনো মানুষ বা ঋষি সৃষ্টি করেনি, তাই এটি ঈশ্বরের বাণী বলে আর্যরা বিশ্বাস করতেন, তাই বেদকে কি বলা হয়তো? অপুরুষেয় বলা হতো, মানে এটা কিন্তু কোনো পুরুষ দ্বারা সৃষ্ট নয়। গুরু শিষ্যের পরম্পরা এটি কানে শুনে মনে করে রাখতেন, তাই বেদের অপর নাম কি? শ্রুতি। ওকে, এটা তো আমরা জানি, অনেকে পড়েছি যে বেদের অপর নাম শ্রুতি। প্রতিটি বেদের কিন্তু মূলত 4টি অংশ থাকতো। কী অংশ? একটা হচ্ছে সংহিতা, তারপরে ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। সংহিতা কি? মন্ত্র বা শ্লোক। ব্রাহ্মণ কি? গদ্যে লেখার মন্ত্রের ব্যাখ্যা, এবং আরণ্যক হচ্ছে অরণ্যে বসে লেখা দর্শন ও আধ্যাত্মিকতা। উপনিষদ কি? বেদের শেষ বা শ্রেষ্ঠ দার্শনিক সিদ্ধান্ত, যা বেদান্ত নামে পরিচিত। বেদান্ত বলতে বেদের অন্ত, মানে একদম শেষ ভাগ, যেহেতু সেই জন্য কিন্তু বেদান্ত বলা হয়, ঠিক আছে? নেক্সট, এবার হচ্ছে আমরা একে একে সমস্ত বেদগুলো দেখে নিই। দেখো, প্রথমে হচ্ছে ঋগ্বেদ, খুব গুরুত্বপূর্ণ, প্রাচীনতম সাহিত্য। এটি সমগ্র পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ এবং আর্যদের প্রথম সাহিত্যিক নিদর্শন। পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কি? পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ এই ঋগ্বেদ। এবং ঋগ্বেদটাই কিন্তু সর্বপ্রথমে লেখা হয়েছিল, এবং একমাত্র ঋগ্বেদ যেটা হচ্ছে আদি বৈদিক যুগে লেখা হয়েছিল, বাকি 3টে কিন্তু পরবর্তী বৈদিক যুগে লেখা হয়। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে। এর বিষয়বস্তু কি? এটি মূলত দেবতাদের উদ্দেশ্যে রচিত বিভিন্ন স্তোত্র এবং মন্ত্রের সংকলন। এই মন্ত্রগুলোকে বলা হতো ঋক, ঠিক আছে? মেন হচ্ছে তোমাদের মাথায় রাখতে হবে যে এর বিষয়বস্তুটা হচ্ছে বিভিন্ন স্তোত্র এবং মন্ত্রের সংকলন। তারপরে ঋগ্বেদের মোট 10টি মণ্ডল আছে বা 10টি অধ্যায়, এবং এটাতে 1028টি সূক্ত রয়েছে, এবং মোট শ্লোকের সংখ্যা কত? এখানে দেখো, দেখো এটা হচ্ছে রাফলি তোমার লিখবে 10,600টা লিখে রাখবে, এই 10,600 লিখবে। ওকে, ঋগ্বেদের মন্ত্রগুলো যারা যজ্ঞে পাঠ করতো তাদের বলা হতো কি? হোত্রী, মানে যারা ঋগ্বেদের মন্ত্রগুলো পাঠ করতো তাদের বলা হতো হোত্রী। এটা কিন্তু পরীক্ষায় দেয়, তো এগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। মণ্ডলগুলো আমি এবার বলে দিই। মণ্ডল থেকে প্রশ্ন দেয়, মানে সব মণ্ডল থেকে দেবে না, কিছু পার্টিকুলার আছে যেগুলো আমি লিখে রেখেছি। প্রথম যে দ্বিতীয় মণ্ডল এবং সপ্তম মণ্ডল, এই দুটো কিন্তু সব থেকে প্রথমে রচিত হয় বলে মনে করা হয়, এবং এগুলো কিন্তু সবচেয়ে প্রাচীন মণ্ডল, মানে সবার প্রথমে কিন্তু দ্বিতীয় এবং সপ্তম মণ্ডল রচনা করা হয়েছিল। ওকে, এবং দেখো এগুলোকে বংশমণ্ডল বা পারিবারিক গ্রন্থ বলা হয়, কারণ এগুলি নির্দিষ্ট ঋষি বংশ দ্বারা রচিত। তৃতীয় মণ্ডল, এই যে মণ্ডলে এখানে কিন্তু গায়ত্রী মন্ত্র রয়েছে, এবং এই গায়ত্রী মন্ত্র রচনা করেন কে? বলেছে উত্তর হবে মহর্ষি বিশ্বামিত্র। এবং এই যে এই মন্ত্রটা কার জন্য, কার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল? উত্তর হবে দেবী সাবিত্রী, ঠিক আছে? এগুলো মাথায় রাখবে। নবম মণ্ডল, এখানে 114টি সূত্রে সম্পূর্ণরূপে সোম দেবতার উদ্দেশ্যে উৎসর্গকৃত করা হয়েছে, মানে সোম দেবতার, যদি বলে যে সোম দেবতার উদ্দেশ্যে কোন মণ্ডল বা কোন মণ্ডলের উল্লেখ রয়েছে, তাহলে কিন্তু হবে নবম মণ্ডল। দশম মণ্ডল কি রয়েছে? দশম মণ্ডল খুব গুরুত্বপূর্ণ, এখানে রয়েছে এই মণ্ডলের বিখ্যাত পুরুষ সূক্ত। পুরুষ সূক্তের প্রথম চতুর্বর্ণের কথা বলা হয়েছে, মানে এই যে দশম মণ্ডল, এটি সবচেয়ে শেষে যুক্ত করা মণ্ডল একটি। এবং যদি বলে যে পুরুষ সূক্ত কোন মণ্ডলে, তাহলে দশম মণ্ডলে। এবং যদি বলে যে চতুরাশ্রম প্রথা বা চতুর্বর্ণ প্রথা কোন মণ্ডলে রয়েছে, সেটাও কিন্তু দশম মণ্ডল হবে, কারণ দশম মণ্ডল যে পুরুষ সূক্ত, এখানেই কিন্তু চতুর্বর্ণের কথা বলা রয়েছে, ঠিক আছে? যেখানে বলা রয়েছে যে পুরুষের মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, এবং
পদযুগল থেকে শূদ্রের জন্ম, এগুলো কিন্তু মাথায় রাখবে। ব্রাহ্মণ গ্রন্থ ঋগ্বেদের প্রধান দুটি বিখ্যাত ব্রাহ্মণ হলো কি একটা হচ্ছে উত্তরীয় ব্রাহ্মণ, একটা হচ্ছে কৌশিতকী ব্রাহ্মণ। ঠিক আছে, তো এগুলো কিন্তু দেখতে হবে যে এই দুটো ব্রাহ্মণ দিতে পারে পরীক্ষায় যে কোন বেদের অন্তর্গত, তাহলে কিন্তু হবে ঋগ্বেদ। ঠিক আছে, চলে আসছি নেক্সট। দেখো নেক্সট হচ্ছে আমাদের সামবেদ। সামবেদ এটা হচ্ছে ভারতীয় সঙ্গীতের উৎস। এখানে বিষয়বস্তু কি মূলত সঙ্গীতই মূলত বিষয়বস্তু। ভারতীয় শাস্ত্রে সঙ্গীতের আদি উৎস হচ্ছে বাজননী বলা হয় একে, মানে মূলত হচ্ছে উপসুর এবং গানের সংকলন। সোমবেদে মোট হচ্ছে 1875টি শ্লোক রয়েছে। এখানে পরীক্ষা এগুলো দেয় না, 99টি শ্লোক নতুন, এগুলো কিন্তু দেবে না, তোমরা জাস্ট দেখে রাখো। সামবেদের গান বা শ্লোক যিনি যজ্ঞ করেন তাদের বলা হতো কি উদ্গাত্রী বলা হতো, এটা দিতে পারে, তো এটা কিন্তু মাথায় রাখবে। আর এর প্রধান দুটি ব্রাহ্মণ কি কি, একটা হচ্ছে পঞ্চবিংশ ব্রাহ্মণ এবং হচ্ছে জৈমিনীয় ব্রাহ্মণ। এইগুলো কিন্তু পয়েন্ট, মানে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ, বাকিগুলো দেখে রাখবে। এই যে এই পয়েন্টটা শ্লোকের অত কটা আছে সেটা কিন্তু দেবে না। নেক্সট হচ্ছে আমাদের যজুর্বেদ। এখানে যজ্ঞ এবং রাজনীতি বিষয়বস্তু কি, যজ্ঞ করার জন্য কি কি নিয়ম মানতে হবে, যজ্ঞবেদী কীভাবে তৈরি করতে হবে, মানে যজ্ঞের কি নিয়মাবলী, এই সমস্ত কিন্তু দেখা রয়েছে এখানে, মানে যজ্ঞের আচার অনুষ্ঠান এই সমস্ত জিনিস দেওয়া রয়েছে। অন্যান্য বৈশিষ্ট্য, এটি 4টি বেদের মধ্যে একমাত্র যেখানে একমাত্র বেদ যা হচ্ছে গদ্য এবং পদ্য উভয় ছন্দে রচিত, মানে এখানে গদ্য পদ্য উভয় ছন্দে কিন্তু এটা রচিত, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং এই যে যজুর্বেদ, এটা কিন্তু দুটো ভাগে ভাগ করা যায়। কী কী ভাগ, একটা হচ্ছে শুক্ল যজুর্বেদ, একটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ। এতে কেবল যজ্ঞের মন্ত্র এবং পদ্য সংগঠিত রয়েছে এবং এতে মন্ত্রের পাশাপাশি তার গদ্য ব্যাখ্যা ও বিবরণ দেওয়া রয়েছে। যজ্ঞের সময় এই বেদের নিয়মাবলী যারা পরিচালনা করছেন তাদের কিন্তু আদর্শ বলা হয়। ঠিক আছে, তো এগুলো কিন্তু মাথায় রাখবে। ওকে, চলে আসছি আরেকটা দেখে নাও, আরেকটা পয়েন্ট রয়েছে। এর প্রধান ব্রাহ্মণ কি, এর প্রধান ব্রাহ্মণ হচ্ছে শতপথ ব্রাহ্মণ, খুব গুরুত্বপূর্ণ, এবং তৈত্তরীয় ব্রাহ্মণ। এটা কিন্তু মাথায় রাখবে যে শতপথ ব্রাহ্মণ তৈত্তরীয় ব্রাহ্মণ কোন বেদের অন্তর্গত। এর মধ্যে শতপথ ব্রাহ্মণটি হলো সমস্ত বেদের ব্রাহ্মণ গ্রন্থের মধ্যে সবচেয়ে বড় এবং প্রাচীনতম। ঠিক আছে, এই পয়েন্টগুলো কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। এবার আমাদের অথর্ববেদ। জাদুবিদ্যা ও চিকিৎসাশাস্ত্র, 4 বেদের মধ্যে এইসব সবচেয়ে শেষে আধুনিক কাল রচিত হয়েছে। প্রথম 3টি বেদকে একসাথে কিন্তু বলা হয় ত্রয়ী। ওকে, বিষয়বস্তু জাদুবিদ্যা, বশীকরণ, ভূতপ্রেত তাড়ানোর মন্ত্র, বিভিন্ন রোগব্যাধি নিয়মের ওষুধ এবং আয়ুর্বেদ চিকিৎসার বিস্তারিত আলোচনা কিন্তু রয়েছে অথর্ববেদ। অথর্ববেদের 20টি খণ্ডে বা কাণ্ডে বিভক্ত। এতে মোট 731টি সূক্ত এবং 6000+ শ্লোক রয়েছে। অথর্ববেদের তদারকি বা যজ্ঞের সামগ্রিক ভুল ত্রুটি সংশোধন করার দায়িত্বে যিনি থাকতেন তাদেরকে বলা হতো ব্রহ্মা। ওকে, অথর্ববেদের একমাত্র এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রাহ্মণ কি, গোপদ ব্রাহ্মণ। এগুলো কিন্তু মাথায় রাখবে কোথায় কোন ব্রাহ্মণ। এবার আমরা চলে আসি উপবেদ। উপবেদ কী কী রয়েছে, ঋগ্বেদের উপবেদ কি, ঋগ্বেদের উপবেদ হচ্ছে আয়ুর্বেদ, সেটা হচ্ছে চিকিৎসা শাস্ত্রের সাথে সম্পর্কিত। সামবেদের উপবেদ হচ্ছে গান্ধারবেদ, সেটা হচ্ছে সঙ্গীত ও নৃত্যকলা। যজুর্বেদের উপবেদ হচ্ছে ধনুর্বেদ, যেটা হচ্ছে যুদ্ধবিদ্যা এবং ধনুর্বিদ্যা। অথর্ববেদের সাথে হচ্ছে শিল্পবেদ এবং স্থাপত্যবেদ, মানে শিল্পবেদ ও স্থাপত্যবেদ, স্থাপত্য অর্থবিদ্যা। তো এই উপবেদগুলো থেকে পরীক্ষাতে যে কোনটা কার উপবেদ। ওকে, নেক্সট হচ্ছে উপনিষদ। এবার দেখে নিই, উপনিষদ শব্দের অর্থ হচ্ছে গুরুর সমীপে বসা। আমরা দেখলাম যে উপনিষদের উপনিষদ হচ্ছে বেদের একদম শেষ ভাগ, এই জন্য কি একে বলা হয় বেদান্ত। ঠিক আছে, মোট উপনিষদ কটা আছে, মোট হচ্ছে 108টা উপনিষদ রয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় দেয়। সত্যমেব জয়তো যে কথাটা রয়েছে আমাদের, সেটা কিন্তু মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। সবচেয়ে বড় উপনিষদ কি, বৃহদারণ্যক উপনিষদ। এগুলো কিন্তু প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মুন্ডক উপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ, এগুলো কিন্তু ভালো করে দেখবে। এবার হচ্ছে বেদাঙ্গ। এক সেকেন্ড, হ্যাঁ, বেদাঙ্গ। বেদকে সঠিকভাবে উচ্চারণ ও বোঝার জন্য 6টি বেদাঙ্গ রচনা করা হয়। মানে বেদাঙ্গগুলো কি, মানে বেদকে ঠিকঠাক করে উচ্চারণ করতে বা বেদটাকে ঠিকঠাক করে বুঝতে যে ইউজ করা হয়, সেটা হচ্ছে বেদাঙ্গ। 6টা বেদাঙ্গ কী কী আছে, শিক্ষা, একটা হচ্ছে উচ্চারণ বিজ্ঞান, কল্প, ধর্মীয় আচার, যজ্ঞের নিয়ম, তারপর হচ্ছে এটি অন্তর্গত সুলভ সূত্র থেকে ভারতীয় জ্যামিতির উৎপত্তি। ঠিক আছে, ব্যাকরণ হচ্ছে ভাষার নিয়ম, পাণিনির অষ্টাধ্যায় পৃথিবীর প্রথম ব্যাকরণ বই, খুব গুরুত্বপূর্ণ। নিরুক্ত, শব্দের ব্যুৎপত্তি বা অভিধান, যাস্কর রচয়িতা। ছন্দ, পদ্মের ছন্দ পরিমাণ, পিঙ্গলের রচয়িতা। জ্যোতিষ, জ্যোতির্বিজ্ঞান, লগধমুনি এর রচয়িতা। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে আমাদের ষড়দর্শন। দর্শন দেখে নিই। সাংখ্য দর্শন রচনা করে থেকে সবচেয়ে প্রাচীন মহর্ষি কপিল। যোগ দর্শন রচনা করেন মহর্ষি পতঞ্জলি। ন্যায় দর্শন রচনা করেন মহর্ষি গৌতম। বৈশেষিক দর্শন মহর্ষি কনাদ, পরমাণুবাদের জনক। পূর্ব মীমাংসা মহর্ষি জৈমিনী। উত্তর মীমাংসা বা বেদান্ত মহর্ষি বাদরায়ণ। ঠিক আছে, তো এগুলো কিন্তু প্রত্যেকটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তারপরে দেখো এবার হচ্ছে পুরাণ মহাকাব্য। পুরাণ, পুরাণ শব্দের অর্থ হচ্ছে প্রাচীন কাহিনী। মোট পুরাণের সংখ্যা কত, 18টা। সবথেকে প্রাচীন পুরাণ কি, মৎস্য পুরাণ। এখানে সাতবাহন বংশের উল্লেখ রয়েছে এবং এছাড়া বিষ্ণু পুরাণে মৌর্য বংশের এবং বায়ু পুরাণে গুপ্ত বংশের ইতিহাস জানা যায়। মহাকাব্য, ভারতের দুটি প্রধান মহাকাব্য আছে, কী কী, রামায়ণ এবং মহাভারত। রামায়ণ লিখেছেন বাল্মীকি, একে আদিকাব্য বলা হয়। এতে 24,000 শ্লোক রয়েছে। ঠিক আছে, মহাভারত রচয়িতাকে বেদব্যাস। এর আদি নাম ছিল কি,
জয় সংহিতা। এতে 1,00,000-এর বেশি শ্লোক আছে, তাই একে শত সহস্র সংহিতা বলা হয় এবং মহাভারতের ভীষ্ম পর্ব কিন্তু থেকে শ্রীমদ্ ভগবদ্গীতা নেওয়া হয়েছে। ঠিক আছে? এগুলো কিন্তু প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ। এবার বিবাহ, আমাদের বৈদিক যুগে কিন্তু বিভিন্ন ধরনের বিবাহ হতো, সেই বিবাহ সম্পর্কে আমাদের জানতে হবে। প্রথম হচ্ছে ব্রহ্মবিবাহ। ব্রহ্মবিবাহ কি? কোনো পণ ছাড়া যোগ্য ও বেদজ্ঞ পাত্রের হাতে কন্যাদান। দৈব বিবাহ কি? যজ্ঞের পরিশ্রমী বা দক্ষিণা স্বরূপ যজ্ঞকারী পুরোহিতকে কন্যাদান, মানে যজ্ঞের যে দক্ষিণা সের পারিশ্রমিক হিসাবে কিন্তু কন্যাদান করে দেওয়া। আর্য বিবাহ কি? যজ্ঞের উদ্দেশ্যে বরের কাছ থেকে কনের পিতা এক জোড়া গরু ও ষাঁড় উপহার নিয়ে কন্যাদান করে। তারপরে হচ্ছে প্রজাপত্য কি? প্রজাপত্য কোনো পণ বা উপহার ছাড়াই বর কনেকে একসাথে ধর্মীয় কর্তব্য পালনের আদেশ দিয়ে কিন্তু বিবাহ করা। অসুর বিবাহ কি? অসুর কনের পিতাকে টাকা বা ধনসম্পদ দিয়ে কন্যাকে কিনে বিবাহ করা। ঠিক আছে? কন্যা ক্রয়। গান্ধর্ব কি? পরিবারের অমতে বর কনের পারস্পরিক ভালোবাসা ও আকর্ষণের ভিত্তিতে বিবাহ। ঠিক আছে? রাক্ষস হচ্ছে কনের পরিবারকে যুদ্ধে হারিয়ে কনকে জোরপূর্বক অপহরণ করে বিবাহ। পৈশাচ হচ্ছে ঘুমন্ত, অচেতন বা মদ্যপ অবস্থায় কোনো কন্যার সতীত্ব হরণ করে জোরপূর্বক বিবাহ। ঠিক আছে? তো এগুলো কিন্তু প্রত্যেকটা মাথায় রাখতে হবে। চলে আসি আর দুটো কিন্তু গুরুত্বপূর্ণ বিবাহ আছে। এই দুটো থেকে কিন্তু বেশিরভাগ পরীক্ষায় প্রশ্ন দেয়। একটা হচ্ছে অনুলোম বিবাহ, একটা হচ্ছে প্রতিলোম। অনুলোম কি? উচ্চ বর্ণের বর, নিম্ন বর্ণের কন্যা। ঠিক আছে? তারপর হচ্ছে প্রতিলোম কি? নিম্ন বর্ণের বর, উচ্চ বর্ণের কন্যা। ঠিক আছে? এগুলো দেখতে হবে না? তো অনুলোম কি? উচ্চ বর্ণের বর, নিম্ন বর্ণের কন্যা। প্রতিলোম হচ্ছে নিম্ন বর্ণের বর, উচ্চ বর্ণের কন্যা। এগুলো কিন্তু একটু ভালো করে দেখতে হবে। বৈদিক যুগের বিভিন্ন দেবদেবী তাদের দেখে নিই আমরা। ইন্দ্র ঋগ বৈদিক যুগের প্রধান দেবতা, প্রায় 250টি সূক্ত উৎসর্গকৃত। তাকে পুরন্দর দুর্গ ধ্বংসকারী এবং বৃষ্টি দেবতা বলা হতো। অগ্নি দ্বিতীয় প্রধান দেবতা, 200টি সূক্ত, ঈশ্বর ও মানুষের মধ্যে দূত। বরুণ জল ও বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ম দেবতা। সোম উদ্ভিদের দেবতা। সাবিত্রী গায়ত্রী মন্ত্র উৎসর্গ করা হয়েছে এনাকে। উষা ও অদিতি বৈদিক যুগের দেবী। প্রজাপতি পরবর্তী বৈদিক যুগের প্রধান দেবতা ও সৃষ্টিকর্তা। ঠিক আছে? তো এগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। এবার রাজকীয় বিভিন্ন যজ্ঞসমূহ আছে, সেগুলো বৈদিক যুগের। রাজ্য রাজসূয় যজ্ঞ কি? রাজার সিংহাসন আরোহণের সময় ক্ষমতা প্রদর্শনের জন্য হতো। অশ্বমেধ একটি ঘোড়া ছেড়ে দেওয়া হতো এবং সাম্রাজ্য বিস্তারের প্রতীক ছিল এটি। বাজপেয় কি? রথ দৌড়ের প্রতিযোগিতা, যেখানে রাজার রথকে জেতানো হতো, মানে রথ দৌড়ের প্রতিযোগিতা হতো এবং সেখানে কিন্তু রাজার রথই জিততো। অশ্বমেধ একটি ঘোড়াকে ছেড়ে দেওয়া হতো এবং সাম্রাজ্য বিস্তারের প্রতীক, মানে ঘোড়া কিন্তু অনেক সাম্রাজ্যের উপর থেকে যেত। তখন এটা বলা হতো না সাম্রাজ্যের পার করে যাচ্ছে, যে রাজার যে কতটা বিস্তার বা রাজার কতটা ক্ষমতা, সেটা যাচ্ছে দর্শন দেখানো হতো, আর কিছুই না। প্রাচীন কেন্দ্র কী কী আছে? শিক্ষাকেন্দ্র তক্ষশিলা। এটিই ছিল বৈদিক যুগের শেষ ভাগে গড়ে ওঠা পৃথিবীর অন্যতম প্রাচীন শিক্ষা জ্ঞানচর্চা কেন্দ্র, বর্তমানে কিন্তু পাকিস্তানে অবস্থিত। গুরুত্বপূর্ণ ঐতিহাসিক যুদ্ধ 10,000 যুদ্ধ খুব গুরুত্বপূর্ণ। এটা সপ্তম মণ্ডলে রয়েছে এবং পুরুষিনী, যেটা বর্তমান নাম হচ্ছে রাভি, মানে প্রাচীন নাম পুরুষিনী, এই রাভি নদীর তীরে হয়েছিল। রাজা সুদাস এক পক্ষে এবং অপর পক্ষে 10টি উপজাতি রাজার মধ্যে যুদ্ধ হয়েছিল। রাজা সুদাস এতে জয়ী হন। ঠিক আছে? এটা হচ্ছে রাভি নদীর তীরে হয়েছিল। কোন মণ্ডলে আছে? সপ্তম মণ্ডলে রয়েছে। ঠিক আছে? তো এই ছিল আমাদের সম্পূর্ণ বেদের যে থিওরি, সেটা আমরা বললাম, যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা রয়েছে, মানে সেগুলোই আমরা আলোচনা করলাম, মানে একদম পরীক্ষা ওরিয়েন্টেড। তো এই ছিল আমাদের। দেখো, এবার হচ্ছে আমাদের 1 সেকেন্ড। হ্যাঁ, এই যে এমসিকিউ প্রশ্নগুলো আমি এখানে দিয়েছি, দেখো এমসিকিউ প্রশ্ন এখানে দিয়েছি। এবার এমসিকিউ প্রশ্নগুলো একটা কাজ করো, দেখো আমি এমসিকিউ প্রশ্নগুলো আজকে আর করাচ্ছি না। তোমরা এমসিকিউ প্রশ্ন আমি এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, তোমরা আমি পিডিএফে তোমাদের শেয়ার করে দেবো বিনামূল্যেই। অনেকগুলো এমসিকিউ দিয়েছি, এই উত্তর কিন্তু একদম শেষে রয়েছে, তোমরা এখান থেকে উত্তরগুলো মিলিয়ে নেবে তোমরা নিজেরাই। ওকে, এমসিকিউ তোমরা কিন্তু নিজেরাই মিলিয়ে নিতে পারবে। তো আজকে আমি এতটাই রাখলাম। আর তোমরা আমাদের যে ডিজিটাল নোটস সেটা কিন্তু নিতে পারবে। আমাদের ডিজিটাল নোটস অ্যাভেলেবেল রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের ডিজিটাল নোটস, মানে একবারে নিলে তোমাদের প্রাইস একদমই কম হবে। আর তোমরা যারা নিতে চাও তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, এই নাম্বার 9748070028। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো, তাহলে কিন্তু ডিজিটাল নোটস তোমরা নিতে পারবে। আর আজকের ক্লাসের পিডিএফটা তোমরা কোথায় পাবে? পিডিএফটা পাবে আমাদের টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে কিন্তু নিয়ে নিতে পারবে। আর এমসিকিউ করাচ্ছি না, কারণ সমস্যা আছে একটা, এর জন্যই করাচ্ছি না। ঠিক আছে? তো আমি তো প্রত্যেক ক্লাসেই করাই। 1 সেকেন্ড, এটা বড় হচ্ছে না কেন? ঠিক আছে। তোমরা এমসিকিউটা নিজেরাই প্রথমে এই থিওরিটা ভালো করে পড়ে নাও, এবং থিওরিটা পড়ার পর তোমরা কিন্তু এমসিকিউটা নিজেরাই কিন্তু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। ওকে?
তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর বাকি যে ক্লাসগুলো আমি করেছি পলিটি, ইতিহাস, সেগুলো কিন্তু অবশ্যই করে আসো। তো সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলেই পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।